খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ বুধবার 11 তারিখ। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। সিবিআই মিথ্যেবাদী, বিস্ফোরক অভয়ের বাবা মা, প্রশ্ন শীর্ষ আদালতের ভূমিকা নিয়েও। অবশেষে কয়লা পাচার মামলায় চার্জ গঠন, ভার্চুয়ালি হাজিরা দিলেন বিকাশ। বাবরি মসজিদের পাল্টা রাম মন্দির হবে মুর্শিদাবাদে, হুমায়ুনের পাল্টা ঘোষণা বঙ্গীয় হিন্দু সেনার। ৯৭,০০০ টাকার জাল নোট সহ বৈষ্ণবনগরে গ্রেফতার ৩। নদী ধসে ভাঙল একের পর এক দোকান, লাখ লাখ টাকার ক্ষতিতে দিশেহারা ব্যবসায়ীরা। বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার শীর্ষ আদালতে, শুনবে কলকাতা হাইকোর্ট। দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা, শান্তিপুরে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু ৩। মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দেই পছন্দ রাজ্যপালের, 4 বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য। মন্দারমণির 150 রিসর্ট ভাঙা নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের, পর্যটকরা বেজায় খুশি, কিন্তু আর কতদিন। এবার এক দর্জির বাড়িতে দিনভর ইডি অভিযান, বর্ধমানে হইচই, অবাক করা কারণ। প্রিয় দর্শক, আজকের খবরগুলো অনেক গুরুত্বপূর্ণ। আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি সম্পূর্ণ শুনবেন। আসছে বিস্তারিত খবরে। সিবিআই মিথ্যেবাদী, বিস্ফোরক অভয়ের বাবা মা। মঙ্গলবারের শুনানিতে রীতিমতো হতাশ তারা। নিরাশ কণ্ঠে অভয়ের বাবা বললেন, সুপ্রিম কোর্ট আমাদের জন্য কিছু করবে না, তা ভালোভাবে বুঝে গিয়েছি। মঙ্গলবার সুপ্রিম কোর্টে ছিল আরজিকর মামলার শুনানি। আদালতে কি হয়, স্বাভাবিকভাবেই নজর ছিল অভয়ের বাবা মায়ের। কিন্তু শুনানি শেষে একরাশ হতাশা প্রকাশ করলেন তারা। নিহত চিকিৎসকের বাবা বললেন, সুপ্রিম কোর্ট আমাদের জন্য কিছু করবে না, এটা আমরা ভালোভাবেই বুঝে গিয়েছি। সিবিআইকে নিশানা করে বললেন, কোর্টে দাঁড়িয়ে এত সহজে মিথ্যে কথা বলা যায়, সেটা দেখে আশ্চর্য হচ্ছি। মিথ্যার উপর দাঁড়িয়েই সবটা হচ্ছে। সিবিআই কোর্টে বলছে, সবসময় আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে, কিন্তু আমরা তদন্তের ব্যাপারে কিছুই জানি না। তিনি আরও বলেন, সিবিআই আমাদের বলেছিল কথা বলে চার্জশিট জমা দেবে, কিন্তু আমরা জানিও না যে শিয়ালদহ কোর্টে চার্জশিট জমা পড়ে গিয়েছে। কদিন ধরে মেসেজে জানতে চাইছি সাপ্লিমেন্টারি চার্জশিট কবে জমা দেবে, সেটাও জানাচ্ছে না। গোটা প্রক্রিয়া নিয়ে আমরা ধোঁয়াশায় আছি। পরবর্তী শুনানি আগামী 17ই মার্চ হবে বলেই ঠিক হয়েছে। শুনানি আরও 4 মাস পিছিয়ে যাওয়ায় ভেঙে পড়েছেন অভয়ের মাও। মঙ্গলবার আসানসোল সিবিআই আদালতে কয়লা পাচার মামলার চার্জ গঠন হলো। গত 25শে নভেম্বর বিচারক রাজেশ চক্রবর্তী নির্দেশ দেন, এই মামলায় চার্জশিটে নাম থাকা সমস্ত অভিযুক্তই সশরীরে আদালতে হাজির থাকতে হবে। অন্য একটি মামলায় জেলে থাকা বিকাশ মিশ্রকে ভার্চুয়ালি আদালতে হাজির করানো হয়েছিল। এছাড়া আরও 2 অভিযুক্ত ভার্চুয়ালি হাজিরা দেন। এদিনের সওয়াল জবাব শেষে বিচারক রাজেশ চক্রবর্তী জানান, মামলাটির পরবর্তী শুনানি হতে চলেছে 2025 সালের 21শে জানুয়ারি। ওই দিন থেকে মামলার বিচার শুরু হবে। সিবিআই আদালতে উপস্থিত থাকবেন 2 সাক্ষী। এই মামলার চার্জশিটে নাম থাকা 48 জন অভিযুক্তের মধ্যে বিকাশ মিশ্র গত 25শে নভেম্বর সশরীরে আসানসোল সিবিআই আদালতে হাজির না থাকায় সেই দিন চার্জ গঠন করা যায়নি। গত 24শে নভেম্বর রবিবার এক নাবালিকাকে নির্যাতন করার অভিযোগে কালীঘাট থানার পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। 28শে নভেম্বর পর্যন্ত তার পুলিশি হেফাজতের নির্দেশ ছিল। প্রসঙ্গত, গত 14ই নভেম্বর কয়লা পাচার মামলায় চার্জ গঠন হওয়ার কথা ছিল। সেই দিন অবশ্য মামলায় অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্র আদালতে হাজির ছিলেন। ওই দিন অন্য 2 জন অভিযুক্ত অনুপস্থিত ছিলেন। তাদের মধ্যে একজন মৃত এবং অন্যজন অসুস্থ থাকায় ছিল এই অনুপস্থিতি। সেই কারণে চার্জ গঠন প্রক্রিয়া শুরু হলেও চার্জ গঠন করা যায়নি। মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির ঘোষণা হুমায়ুনের, পাল্টা মুর্শিদাবাদে রাম মন্দির তৈরির ঘোষণা হিন্দুত্ববাদী সংগঠনের। 6ই ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিনই নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চান হুমায়ুন। পাল্টা মুর্শিদাবাদে রাম মন্দির তৈরির ঘোষণা বঙ্গীয় হিন্দু সেনার। বঙ্গীয় হিন্দু সেনার সভাপতি অম্বিকানন্দ মহারাজ জানিয়েছেন,
হুমায়ুন কবির, যিনি নিজের দলেই সম্মান পান না, ধমক খান। তার কথায় উত্তর দেওয়া অপ্রাসঙ্গিক। মুর্শিদাবাদ জেলায় আমরা রাম মন্দিরের অনুকরণে মন্দির তৈরি করতে চাইছি। ভরতপুর, রেজিনগর, সাগরদিঘিতে রাম মন্দির তৈরির জন্য জমির প্রস্তাব পেয়েছি। অযোধ্যার মতো মুর্শিদাবাদে রাম মন্দির বানাবো। জানুয়ারি থেকে কাজ শুরু করা হবে। সব রাজনৈতিক নেতাদেরই আহ্বান জানাচ্ছি। কর সেবার মাধ্যমেই শুরু করব এই কাজ। এবিপি আনন্দকে তিনি এও বলেন, আমরা সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করার পরে বিপুল সাড়া পাই। প্রথমে ভেবেছিলাম একটা রাম মন্দির করব, এখন হয়তো অনেকগুলো করতে হবে। পশ্চিমবঙ্গেই বাবরি তৈরি করতে চান তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, এমনটাই জানিয়েছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। 1992 সালের 6 ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল। সামনের বছর সেই দিনেই মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চান এই জেলারই তৃণমূল বিধায়ক হুমায়ুন। মালদায় জাল নোটের কারবারের অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করল বৈষ্ণবনগর থানার পুলিশ। একই সঙ্গে 97,000 টাকার জাল নোট উদ্ধার হয়েছে। ধৃতদের নাম রাজিকুল শেখ ওরফে রাজু, শালেক শেখ ও হাসমাত শেখ। পুলিশ সূত্রে খবর, ধৃতরা সকলেই বৈষ্ণবনগর থানা এলাকার চক শেহেদরির ভাটুদোলা গ্রামের বাসিন্দা। জানা গিয়েছে, সোমবার গোপন সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ অভিযান চালায়। কৃষ্ণপুর এলাকায় হানা দেয় পুলিশের একটি দল। সেখানে একটি ঘরে তল্লাশি চালিয়ে জাল নোটগুলি উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ইন্দো বাংলাদেশ সীমান্ত লাগোয়া জয়নপুর এলাকার এক চোরা কারবারির কাছ থেকে জাল নোটগুলি নিয়ে আসছিল ধৃতরা। তাদের সঙ্গে কালিয়াচক থানা এলাকারও এক যুবক ছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তার কাছে আরও 1 লক্ষ টাকার জাল নোট ছিল। পুলিশ সূত্রে খবর, রাজিকুল এর আগেও জাল নোটের জন্য একটি মামলায় গ্রেপ্তার হয়েছিল, জামিনে মুক্ত ছিল। তারই মধ্যে এই ঘটনা। এ নিয়ে তার স্ত্রীর অবশ্য বক্তব্য, স্বামী জাল নোট পাচার করেন তা তিনি জানতেন না। জানতেন স্বামী বালি পাথরের ব্যবসা করেন। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। নদী ধসে ভেঙে পড়ল পাড়ে থাকা 7টি দোকান। মঙ্গলবার ভোরে গোবরডাঙ্গার কালীবাড়ি সংলগ্ন এলাকার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। হতাহতের কোনো ঘটনা ঘটেনি, তবে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোবরডাঙ্গা শহরের উপর দিয়েই বয়ে গিয়েছে যমুনা নদী। যশোর রোডের কালীবাড়ি সংলগ্ন ব্রিজের পাশে নদীর পাড়ে সরকারি জমি রয়েছে। অভিযোগ, সেই জমি জবরদখল করে বহু বছর ধরেই রয়েছে বেশ কিছু দোকান। চায়ের দোকান, মুরগির মাংস, বিদ্যুতের সরঞ্জাম বিক্রির দোকান রয়েছে। সোনার দোকানও তৈরি হয়েছে। এদিন সকালে ওই এলাকায় নদীর পাড়ে ধস নামে। ওই সব দোকান নদী গর্ভে তলিয়ে যায়। ঘটনাটি জানাজানি হতেই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তৎক্ষণাৎ সেখানে ছুটে যান। খবর দেওয়া হয় বিদ্যুৎ বিভাগ ও পুলিশে। প্রথমে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, তারপর উদ্ধার কাজ শুরু হয়। ক্ষতিগ্রস্ত সোনার দোকানের মালিক জয়দেব সেন জানান, নদীর মাটি ধসে 7টি দোকান ভেঙে পড়ে যায়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কাদামাটি থেকে গয়নার বাক্সগুলি উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান গোবরডাঙ্গা পুরসভার চেয়ারম্যান শঙ্কর দত্ত। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন তিনি বলেন, খুবই দুঃখজনক ঘটনা। এই অসহায় মানুষগুলি যাতে নতুন করে রোজগারের ব্যবস্থা করতে পারে, সেজন্য পাশে থাকব। তিনি আরও বলেন, আমরা বিল্ডিং প্ল্যান ছাড়া কোনো বাড়ি বা দোকান নির্মাণ করতে দেখি না, কিন্তু এই দোকানগুলি অনেক পুরনো ছিল। এরকম আরও অনেক দোকান আছে, সেগুলির ক্ষেত্রে এবার সতর্কতা মানতে হবে। সুপ্রিম কোর্ট নয়, কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলা শুনবে হাইকোর্ট। আরজি করের নির্যাতিতা চিকিৎসকের নাম ও পরিচয় প্রকাশ্যে আনায় বিনীতের বিরুদ্ধে জনস্বার্থ মামলা হয়েছিল শীর্ষ আদালতে। মঙ্গলবার সেই মামলা সুপ্রিম কোর্ট থেকে প্রত্যাহার করা হলো। আরজি কর কাণ্ড নিয়ে সাংবাদিক সম্মেলন চলাকালীন নির্যাতিতার নাম পরিচয় প্রকাশ করে ফেলেছিলেন বিনীত গোয়েল, যা আইনত অপরাধ। তার বিরুদ্ধে এফআইআর দায়েরের আর্জি জানিয়েছেন মামলাকারী। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। সুপ্রিম কোর্টে অভয়া মামলা চলাকালীন সেখানেও বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলা দায়ের হয়। স্বাভাবিকভাবে শীর্ষ আদালতে মামলা দায়ের হওয়ায় হাইকোর্টে দায়ের হওয়ায় মামলার হস্তক্ষেপ করতে চাইছিল না আদালত। সুপ্রিম কোর্ট থেকে লিখিত অনুমতি নিয়ে আসার কথা বলেছিলেন হাইকোর্টের বিচারপতি। মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলা চলাকালীন আইনজীবী ফিরোজ এডুলজির জুনিয়র বিষয়টি প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নজরে আনেন। এরপরই প্রধান বিচারপতি জানান, বিনীত গোয়েল সংক্রান্ত মামলাটি হাইকোর্টে বিচারাধীন রয়েছে, তাই ওই আবেদনটি শীর্ষ আদালতে শুনানি হবে না। ফলে হাইকোর্টে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের বিরুদ্ধে মামলার শুনানিতে কোনো সমস্যাই রইল না।
শান্তিপুরের কাছে জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩ জন। মঙ্গলবার ভোরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। দাঁড়িয়ে থাকা লরির পেছনে একটা ছোট মালবাহী গাড়ি গিয়ে সজোরে ধাক্কা মারে। ওই ছোট গাড়িতেই ৩ জন ছিলেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের। নদিয়ার শান্তিপুরের বাবলা বাইপাসে ১২ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়েছিল একটি লরি। ওই রাস্তা দিয়েই একটি ছোট পণ্যবাহী ছোট ট্রাক যাচ্ছিল। সেই গাড়িটি সোজা গিয়ে লরির পিছনে ধাক্কা মারে। ওই গাড়ির গতিবেগ এতটাই বেশি ছিল যে সেটি দুমড়ে মুচড়ে যায়। গাড়িটির ভিতরেই আটকে যান চালক। সংঘর্ষের আওয়াজে আশপাশ থেকে লোকজন ছুটে আসে। পুলিশে খবর দেওয়া হয়। ওই গাড়ির মালিক ছিলেন শিবানন্দ পোদ্দার। তিনি বারাসাতের বাসিন্দা। গাড়ির চালক ও হেলপার সুব্রত বিশ্বাস ও রবিন ঘোষ। ঘটনাস্থলেই মারা যান ওই ৩ জন। তাদের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। প্রথমে তাদের পরিচয় জানা যাচ্ছিল না। পরে শান্তিপুর থানায় এসে পৌঁছয় শিবানন্দ পোদ্দারের পরিবারের সদস্যরা। তারাই মৃতদেহগুলি শনাক্ত করে। কিন্তু কেন হলো এই দুর্ঘটনা? ভোরের দিকে প্রবল কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকছে। চালক দাঁড়িয়ে থাকা গাড়িটিকে দেখতে নাও পেতে পারেন। আবার ভোরের দিকে চালকের চোখও গেলে যেতে পারে, এমনই মনে করছে পুলিশ। মুখ্যমন্ত্রীর পছন্দকেই ফের মান্যতা রাজ্যপালের। রাজ্যের ৪ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল। কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় তপতী চক্রবর্তী, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় জানে আলম, মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় সৌরাংশু মুখোপাধ্যায় এবং হিন্দি বিশ্ববিদ্যালয় নন্দিনী সাহু। আর ৪ জন স্থায়ী উপাচার্য নিয়োগে সই করল আচার্য তথা রাজ্যপাল। গত শুক্রবার ৬টি বিশ্ববিদ্যালয় এর উপাচার্য নিয়োগ করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মুখ্যমন্ত্রীর পছন্দকেই মান্যতা দিয়ে মঙ্গলবার ফের ৪ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ হলো। প্রসঙ্গত, সোমবারই রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হয়েছে প্রায় ৪৫ মিনিট। এদিন বিকেল ৫:৩০ নাগাদ রাজভবনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, বিধানসভা উপনির্বাচনের ফল প্রকাশের দিনই তিনি শুভেচ্ছা জানান মমতা বন্দ্যোপাধ্যায়কে। কথা বলেন টেলিফোনে, এমনকি রাজভবনের চায়ের নিমন্ত্রণও জানান। মন্দারমনির তটে হোটেল, গেস্ট হাউস প্রভৃতি নির্মাণগুলি ভেঙে দেবার নির্দেশিকার উপর স্থগিতাদেশের সময়সীমা বাড়ল। সময়সীমা বাড়ানোর নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। আগামী ২৪শে জানুয়ারি পর্যন্ত বর্ধিত হল স্থগিতাদেশ। ১৭ই জানুয়ারি পরবর্তী শুনানি। মন্দারমনিতে হোটেল রিসর্ট গড়ে ওঠার পেছনে অভিযোগ, কোস্টাল রেগুলেশন অ্যাক্ট মানা হয়নি। মন্দারমনিতে শেষ কয়েক বছর গড়ে ওঠা বেশ কিছু হোটেল, রিসর্ট, দোকান বেআইনিভাবে গড়ে উঠেছে বলেই প্রশ্ন তুলেছে জাতীয় পরিবেশ আদালত। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে এবার মন্দারমনিতে ১৪০টি হোটেল ভাঙার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। সমুদ্রতট দখল করে মন্দারমনি পর্যটন কেন্দ্রে গজিয়ে উঠেছে একের পর এক হোটেল। অভিযোগ, রীতিমতো প্রাচীর দিয়ে তার উপরেই পর্যটকদের আমোদ প্রমোদের ব্যবস্থা করেছে একাধিক হোটেল, যার ফলে জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে আগামী ২০শে নভেম্বরের মধ্যে শতাধিক বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নোটিশ দিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন হোটেল মালিকদের সংগঠন। সেই মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশের সময়সীমা বৃদ্ধি হল। বিচারপতি অমৃতা সিনহা পোর্ট ব্লেয়ার সার্কিট বেঞ্চে থাকায় অস্থায়ীভাবে মামলার শুনানি করেন বিচারপতি জয় সেনগুপ্ত। বর্ধমানের লস্করদিঘি পূর্বপাড় এলাকায় ইডি হানায় চাঞ্চল্য ছড়ালো। মঙ্গলবার সকালে মইনুল হাসান মল্লিক ওরফে হাসান আলীর বাড়িতে অভিযান চালালো ইডির আধিকারিকরা। ইডির ৪ থেকে ৫ জন আধিকারিক কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযানে নামে। বর্ধমানের জিটি রোডের পাশে লস্করদিঘি এলাকায় হাসান আলী নামে ওই ব্যক্তির বাড়িতে মঙ্গলবার সকালে মিনিস্ট্রি অফ ফিনান্স লেখা ৩টি গাড়িতে ৪ থেকে ৫ জন আধিকারিক এসে তল্লাশি অভিযান চালানো শুরু করে। তাদের সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। জানা গিয়েছে, হাসান আলীর টেলারিংয়ের ব্যবসা থাকলেও তিনি কাজের জন্য বেশ কিছুদিন বিদেশে ছিলেন। বছর ১.৫-২ আগে তিনি এখানে এসে টেলারিংয়ের ব্যবসা শুরু করেন। বিকেল পর্যন্ত অভিযান চলে। এরপর ফিরে যান ইডি আধিকারিকরা। আরও জানা গিয়েছে, দক্ষিণেশ্বরের সুকান্ত বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তি গত মাসে মইনুলের ব্যাংক অ্যাকাউন্টে ১০ লাখ টাকা জমা দেয়। তার কথা মতো ব্যাংক থেকে তুলে ওই টাকা অন্য একজনের হাতে তিনি তুলে দেবেন বলে দাবি মইনুলের। সেই টাকা খোঁজেই আজ তার বাড়িতে চড়াও হয় ইডি। মইনুলের দাবি, যে ব্যক্তির হাতে তিনি নগদ টাকা তুলে দিয়েছেন সেই ব্যক্তিকে তিনি চেনেন না। তার কোথায় বাড়ি,
তাও তার জানা নেই। ইডি শর্ত দিয়েছে ওই টাকা ফেরত দিতে হবে, কিংবা যে ব্যক্তির হাতে টাকা দিয়েছেন তার হদিশ জানাতে হবে 7 দিনের মধ্যে, না হলে মইনুলকে গ্রেপ্তার করা হবে। সেই সুকান্ত বন্দ্যোপাধ্যায় নাকি এখন লেনদেনের কথা অস্বীকার করছে। মইনুল বলেন, ইডির আধিকারিকরা ওই টাকার ব্যাপারে জানতে চান, আমি পুরো বিষয়টা তাদের জানিয়েছি। তিনি জানান, এক পরিচিত ব্যক্তির সূত্র ধরে মাসখানেক আগে দক্ষিণেশ্বরের বাসিন্দা সুকান্ত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার যোগাযোগ হয়েছিল। সুকান্তর কাছে বিদেশে কাজ খুঁজে দেওয়ার অনুরোধ জানিয়েছিল মইনুল। এরপরই সুকান্ত তার অ্যাকাউন্টে ওই টাকা পাঠায়। তার কথা মতো চেক দিয়ে সেই টাকা তুলে সুকান্তর পরিচিত একজনকে সেই টাকা দেন। তাকে তিনি চেনেন না বলে দাবি করেন। গ্রামীণ রাস্তায় বড় গাড়ি ঢুকলেই পুলিশের মাইনে কাটা যাবে, সাফ কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পানীয় জলের পাইপ ভাঙা থেকে রাস্তার বেহাল দশা নিয়ে সোমবারের বৈঠকে কড়া বার্তা দেন তিনি। মুখ্যমন্ত্রীর স্পষ্ট কথা, বেআইনি কার্যকলাপ হলে সেই বিভাগের হেড থেকে হেড ক্লার্ক কেউ ছাড়া পাবেন না। পথশ্রী প্রকল্পে 10,000 কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী বারবার অভিযোগ করেছেন কেন্দ্র টাকা দেয়নি, রাজ্যের নিজের তহবিল থেকে সেই রাস্তা তৈরি হয়েছে। তারপরেও সেই পথঘাটের বেহাল দশা বলে অভিযোগ উঠছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। এ নিয়ে এদিনের বৈঠক থেকে মন্ত্রী সচিব জেলা শাসকদের কড়া বার্তা দিলেন মমতা। অভিযোগ, গ্রামীণ রাস্তায় বড় গাড়ি ঢুকছে, ফলে রাস্তা ভেঙে যাচ্ছে, বেহাল দশা হচ্ছে। আর এই ঘটনা ঘটছে নিচু তলার পুলিশ কর্মীদের একাংশের সাহায্যে, এমনই অভিযোগ জানিয়ে এদিন মমতার নিদান, গ্রামীণ রাস্তায় বড় গাড়ি ঢুকবে না, শুধুমাত্র সার, মাছ ও দুধের গাড়িকে ছাড় দেওয়া হবে। তবে পরেও যদি গ্রামীণ রাস্তায় ভারী গাড়ি ঢোকে তাহলে পুলিশের মাইনে কাটা যাবে। কোনো রাজনৈতিক নেতার গাড়ি হলেও ছাড়া হবে না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এলাকায় কাঁথি সমবায় ব্যাংকের ভোট কেন্দ্রীয় বাহিনী দিয়ে করানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশ, ভোটে কারচুপি রুখতে বুথে বুথে সিসি ক্যামেরাও বসাতে হবে। মূলত লোকসভা এবং বিধানসভা ভোট কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় হয়ে থাকে। সেই জায়গায় একটি সমবায় ব্যাংকের ভোট কেন্দ্রীয় বাহিনী দিয়ে করানোর এই নির্দেশকে যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। আগামী 15ই ডিসেম্বর কাঁথি সমবায় ব্যাংকের 108টি আসনের প্রতিনিধি নির্বাচন। প্রতিদ্বন্দ্বিতা করছেন 430 জন প্রার্থী। কিন্তু সর্বভারতীয় স্তরের একটি পরীক্ষা আছে বলে ভোট গ্রহণ এবং গণনার জন্য স্কুলে জায়গা দিতে কর্তৃপক্ষ রাজি হননি। শেষ মুহূর্তে কয়েকটি ভোট গ্রহণ কেন্দ্র বদলানো হয়েছে। ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন এগরার প্রাক্তন পুরপ্রধান শঙ্কর বেরা। সোমবার সেই মামলারই শুনানি ছিল। শঙ্কর বলেন, আইনজীবীর কাছ থেকে খবর পেলাম ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এছাড়া প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোরও নির্দেশ দেওয়া হয়েছে। এই মুহূর্তে সুপ্রিম কোর্টের নির্দেশ সবিস্তার হাতে আসেনি। রিপোর্ট পেলে বিস্তারিত জানাতে পারবো। দীর্ঘদিন কাঁথি সমবায় ব্যাংকের চেয়ারম্যান ছিলেন শুভেন্দু। বর্তমানে তিনি রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দু এবার সরাসরি প্রতিদ্বন্দ্বিতা না করলেও তাঁর ছায়ার সঙ্গে তৃণমূলের লড়াই বলে মনে করছেন অনেকে। খবর শেষ হলো।